লিওনেল মেসি গোল করেছেন। লিওনেল মেসিকে নিয়ে স্বভাবতই প্রচুর প্রশ্ন রয়েছে আজকে দ্য ফুটবল শো এর অ্যাডেড টাইমে। তবে এর বাইরেও আসলে অনেকগুলো প্রশ্ন রয়েছে, যেমন বায়ার্ন মিউনিখ, হ্যারি কেইন, রিয়াল মাদ্রিদের পেনাল্টি। মানে মানুষজন মনে হয় আসলে যে জিনিসগুলো নিয়ে একটু আলোচনাটা জমে সেই জিনিসটা নিয়েই আরো বেশি জানতে চায়। হ্যাঁ, এটা আপনাদের কাছ থেকে আমরা মানে এটাই কাম্য থাকে, আপনারা এগুলো নিয়ে কথা বলবেন, আমরাও কথা বলবো, একটু হাসি ঠাট্টা করব, আপনারা রাজি হবেন, খেপে যাবেন, এটাই তো মানে যখন আপনাদের মন মতো মানে আমাদের অপিনিয়ন বা হচ্ছে আমাদের কমেন্টস যাবে না, তখন আমাদের গালিগালাজ করবেন, ইটস ভেরি নরমাল। আর শুরুটা আসলে করতে চাই সেটা দিয়েই। সাইমন খান অনেক তার প্রশ্ন, এত ভালো টিম, দামি দামি সব প্লেয়ার, কি হবে যদি পেনাল্টিতেই জিততে হয়? বোঝাই যায় রিয়াল মাদ্রিদের কথা আসলে উনি বলেছেন। আর রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত লা লিগায় ম্যাচ খেললো 5টা। হ্যাঁ, 5টা খেলে ফেলেছেন। 5টার মধ্যে ওভারঅল তারা গোল করলো 9টা। গোল স্কোরিং রেশিও কিন্তু আসলেই রিয়াল মাদ্রিদের হিসেবে কিন্তু অনেক কম, এবং সেটার মধ্যে 4টা এসেছে পেনাল্টিতে, তাও লাস্ট 3 ম্যাচে। আপনার ফ্রন্ট লাইনে ভিনিসিয়াস জুনিয়র, আপনার ফ্রন্ট লাইনে কিলিয়ান এমবাপে, রদ্রিগো গোয়েজ, পেছনে বেলিংহাম, অন্যদিকে আর্দা গুলার, ব্রাহিম দিয়াজ, এরা যখন থাকেন তখন যখন আপনার 4টা গোল পেনাল্টি থেকে পাইতে হয়, লোকজন স্বাভাবিকভাবে প্রশ্ন করবে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। মানে আসলে অনফিল্ড, মানে আপনি যদি অনফিল্ড থেকে আসলে গোল হচ্ছে মাত্র হচ্ছে 5টা হিসেবে, এর মধ্যে হচ্ছে কিলিয়ান এমবাপ্পে গোল করলেন, রদ্রিগো গোল করেছেন, ভিনিসিয়াসের 2টা গোলই এসেছে পেনাল্টি থেকে, কিলিয়ান এমবাপ্পের গতকালের একটা এসেছে পেনাল্টি, এর আগের দিন একটা এসেছিল পেনাল্টি। হ্যাঁ, এই জায়গায় রিয়াল মাদ্রিদের পেনাল্টি থেকে গোল কনভার্সন রেট, এখানে এই যে এই প্রশ্নটা জুড়ে দিলেই মোটামুটি আমরা এটা নিয়ে এখন আলাপ করতে পারবো। সেটা হচ্ছে পার্থপ্রতিম ঘোষ, তিনি বলছেন যে হোয়াট আর দ্য সলিউশনস ফর মাদ্রিদস ফরওয়ার্ডস? আই ক্যানট সি দ্য সিনার্জি উই ওয়ার হোপিং ফর বিফোর দ্য সিজন স্টার্টেড। সেম এইটার মতোই কবি শাহরিয়ারের প্রশ্নটা, মাদ্রিদের খেলায় আগের মতো ফিল পাচ্ছি না, আপনাদের কি মনে হয়? মাদ্রিদের খেলায় আগের ফিল নাই, মাদ্রিদ সিএনজি হয়ে গেছে, কিছু করার নেই। মাদ্রিদ সিএনজি, এখন মাদ্রিদ সিএনজি হয়ে গেল, বা চেঞ্জ হওয়ার পরও তো কিছু ব্যাপার কাজ করে। যেমন আপনি যখন এরকম একটা এক্সপ্লোসিভ ফ্রন্টলাইন নিয়ে খেলতেছেন, আপনাকে সাপোর্টিভ রোলটা কিছুটা হলো প্লে করতে হয়। যেমন কালকে আমি খেয়াল করলাম, যখন রদ্রিগো তো প্রথম হাফে মাঠে নামে নেই, এমবাপে কিন্তু রাইটে শিফট করে খেলছিল, এবং মানে ব্রাহিম দিয়াজের ইনজুরির আগ পর্যন্ত মনে হচ্ছিল দিস মে ইভেন ওয়ার্ক, কারণ ব্রাহিম দিয়াজ ওই মাঝখানে পেনিট্রেটিভ রানগুলো নিচ্ছিলেন, যেই কাজটা বেলিংহাম করেন। তিনি একদম পিছন থেকে শুরু করে সামনে যখন আসে ততক্ষণই কিন্তু ভিনিসিয়াস কিংবা এমবাপে বেশ ডেঞ্জারাস সিচুয়েশনে জোনে চলে যান। কিন্তু ওই যে ওই সাপোর্টিভ রোলটা প্লে করতে কে করবেন? বেলিংহাম গত সিজনে করছেন, ঠিক আছে, এই সিজনে এখন ভালভের্দে ওই কাজটা করছেন, যেটা টনি ক্রস করে গেছেন, এবং টনি ক্রসের ওই অভাবটা এখনো বোঝা যাচ্ছে। টনি ক্রসের অভাবটা যে কি, এটা সামনে আরো সবাই বুঝতে পারবেন, কারণ টনি ক্রসের ওই রিপ্লেসমেন্টটা নাই। সো সেখানে একজনকে পুরোপুরি খেলা নতুন করে বিল্ড করতে হবে। মদ্রিচ ওই কাজটা করতে পারবেন না। মদ্রিচ যেটা করতে পারেন সেটা হচ্ছে তিনি বেশ কিছু জায়গায় জোনে বসে থেকে ওখান থেকে ভালো চান্সেস ক্রিয়েট করতে পারবেন, বল সাপ্লাই দিতে পারবেন। এমবাপে ভিনিসিয়াসের ওই সিনার্জিটা বের করতে হবে, যে এখন রদ্রিগো ভিনিসিয়াস গত সিজনে বা এর আগের সিজনে লেফটে খেলা শুরু করছেন একসঙ্গে, তারপর থেকে তারা ওই জায়গায় কম্বাইন করে জোন আউট করে বিভিন্ন কাজ করতে পারছেন, চান্সেস ক্রিয়েট করতে পেরেছেন। কিন্তু এমবাপে ভিনিসিয়াস যদি ওই একই জোনে শুরু করেন, সেটা কিন্তু সিমিলার রেজাল্ট আনবে না, সেটাই কিন্তু আমরা দেখতেছি। আনছেও না আসলে। দেখেন লাস্ট সিজনে তো রিয়াল মাদ্রিদের সেই, এখন না হয় এই সিজনে আপনার কিলিয়ান এমবাপ্পে এসেছেন, লাস্ট সিজনে তো রিয়াল মাদ্রিদ যে উনি যে প্রশ্নটা করলেন আগের মতো ফিল পাচ্ছি না, লাস্ট সিজনে তো প্রত্যেকটা ম্যাচেই রিয়াল মাদ্রিদকে নামতে হতো হচ্ছে গিয়ে যে কি হবে, আমার কোনো নাম্বার নাই, কোনো আমার প্রফেশনাল তো না, মেইন রোলের কোনো আমার স্ট্রাইকার নাই। হোসেলও অনেকগুলো ম্যাচ আপনার বদলি নেমে আসলে কভার করেছেন। রিয়াল মাদ্রিদ ওই তাদের প্রথাগত ফরমেশন ছেড়ে কার্লো আনচেলত্তি নতুনভাবে দলটাকে লাস্ট সিজনের প্রি সিজন থেকেই কিন্তু তিনি হচ্ছে গিয়ে ওই 4-4-2 ডায়মন্ডে উনি হচ্ছে কাজ করাচ্ছিলেন। সেই জিনিসটা তো লাস্ট সিজনে ওয়ার্কআউট করছিল, তখন মনে হচ্ছিল একটা বড় ওয়ার্কআউটের পেছনে রোলটা ছিল জুড বেলিংহাম কিন্তু প্লে করেছিল। জুড বেলিংহামের এই রোলটা কিন্তু এই সিজনের শুরু থেকে মিসিং। হ্যাঁ, তিনি ইনজুরিতেও পড়েছেন, ওই জায়গাটা মনে হয় অবভিয়াসলি যখন হচ্ছে গিয়ে তিনি ফিরবেন, আমার এই জায়গাটা রিয়াল মাদ্রিদের কিছুটা হলেও সলভ হবে, এবং সলভ হওয়াটা খুবই জরুরি, কারণ রিয়াল মাদ্রিদকে দেখে মনে হচ্ছে না যে রিয়াল মাদ্রিদ তাদের সব আপনি কালকে ফার্স্ট হাফটা আপনি দেখেন রিয়াল মাদ্রিদ কি খেললো। অ্যাবসলিউটলি, মানে রিয়াল মাদ্রিদ এরকম চান্সেস ক্রিয়েটই করতে পারবে না, তখন বক্সে আটকে যাচ্ছে, এমবাপে প্রায় বল থাকছে না, এবং মিস পাসেস হচ্ছে, বলের কন্ট্রোল লুজ হচ্ছে। এটা রিয়াল মাদ্রিদ সুলভ খেলা না। এবং রিয়াল মাদ্রিদ লাস্ট সিজনের আগের সিজনে যখন বার্সার কাছে
টাইটেলটা কনসিড করলো সেই সিজনেও কিন্তু শুরুর দিকে এতটা শেকি ছিল না, আর একটু আস্তে ধীরে শেকি মনে হয়েছে। এই সিজনেও ইনজুরির প্রবলেম আছে, কিন্তু ইনজুরি প্রবলেম নিয়েই যে রিয়াল মাদ্রিদ খেলতে পারে সেটা কিন্তু কার্লো আনচেলত্তি দেখিয়েছেন। সো ওই জায়গায় গত সিজনে 4-4-2 ডায়মন্ড কাজ করেছে, এই সিজনে তিনি একটু 4-3-3-তে শিফট করেছেন রিসেন্টলি, সেটা ওয়ার্কআউট করাটা জরুরি। তার হাতে আর্দা গুলার আছে, ব্রাহিম দিয়াজ আছে, তাদেরকেও তো কাজে লাগাতে হবে। সো কারণ এবং মিনিটও তারা ডিমান্ড করবেন, এই টিমে আপনি স্টারের প্লেয়ার থাকলেই যে তাদেরকে মিনিট আপনি দিতে পারবেন না, ব্যাপারটা এরকম না। আনচেলত্তি এই জিনিসটা খুব ভালো জানেন। এখন কথা হচ্ছে গত সিজনে খুব তাড়াতাড়ি ফিগার আউট করতে পেরেছেন, এখন 5টা ম্যাচ চলে গেছে, চ্যাম্পিয়ন্স লিগ চলে আসছে, এই সিজনে সবকিছু আসলে একসাথে গেছে। দেখেন বেলিংহ্যামের ইনজুরিতে পড়া, এরপর হচ্ছে গিয়ে টনি ক্রুসের মিসিং, এই দুটা একসাথেই আসলে রিয়াল মাদ্রিদের খেলায় হিটটা করছে। কামাভিঙ্গা, জুয়ামেনিও হচ্ছে ইনজুরিতে রয়েছেন, ওই আলাবা এখনো ফেরত আসেন নাই। তো সবকিছু মিলিয়েই রিয়াল মাদ্রিদ একটু বাজে টাইম পার করছে। এই সময়টা রিয়াল মাদ্রিদের টার্গেটটা থাকবে কোনো রকম আর কি জয়টা, ওই উইনিং মেন্টালিটিটা ধরে রাখা, ওইটা ট্রাইটাই করা। সেটা নিয়ে আপনারাও প্রার্থনা করতে থাকেন যেন সিএনজি থেকে রিয়াল মাদ্রিদ আবার আগের জায়গায় ফেরত আসে। ওকে, আমার কাছে প্রশ্ন আছে শাউন দে অর্পণ, CR7-এর সম্মানে পর্তুগাল বাজারে আনবে 7 ইউরোর মুদ্রা, আজীবন সম্মাননা দিতে এই সিদ্ধান্ত কিনা কিছু বলা যাবে কি? ডেফিনেটলি আমরা বিভিন্ন দেশেই আসলে দেখি এই ধরনের তাদের লেজেন্ডারি ফুটবলার যারা রয়েছেন তাদেরকে নানাভাবে ওই মানুষের সাথে আরো রিলেট করা। যেমন মালদ্বীপে আলী আশফাকের নামে মাঝখানে নোটও ছিল। চিন্তা করেন মালদ্বীপে হচ্ছে আলী আশফাককে কোন লেভেলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা আর কি সাউথ এশিয়ান পার্সপেক্টিভেই দেখছি। এরপর ধরেন ক্রিস্টিয়ানো রোনালদো তো শুধু পর্তুগাল না, ওয়ার্ল্ড ফুটবলের লেজেন্ড, তিনি ওয়ার্ল্ড ফুটবলের লেজেন্ড, এবং পর্তুগালে যেটা তাকে এভাবে সম্মাননা, মানে রোনালদোর জন্য তো ডেফিনেটলি একটা ব্যাপার, কিন্তু রোনালদো তো ওর বাইরেও অনেক বড় একজন ফিগার। মানে তিনি পর্তুগালকে যে সম্মানটা এনে দিয়েছেন, বিশ্ব ফুটবলে যেটা যোগ করেছেন, সেটা এই মুদ্রা দিয়েও আসলে মাপা সম্ভব না। তিনি এখন হয়তো আগের ফর্মে নেই, তবে মুদ্রায় তাকে কমেমোরেট করে রাখার ব্যাপারটা একটা স্পেশাল ব্যাপার। আপনার কেউ যদি পর্তুগাল থেকে রিসেন্টলি আসে বললেন আমার জন্য একটা কয়েনটা নিয়ে আসতে, মানে এটা আমার দেখে ভালো লেগেছে, দেখতে সুন্দর হয়েছে, সুভেনির হিসেবে জিনিসটা রেখে দেওয়া যাবে। ডিজাইনটা বেশ চমৎকার। মানে আপনার কাছে পর্তুগালের মানে রোনালদোর একটা মুদ্রা আছে, এটা তো, আর যদি ওটাতে উনি সাইন করে দেন আবার, মানে ওটা তো মনে করেন হচ্ছে কি আকাশ কুসুম কল্পনা হবে আমার জন্য, ঠিক আছে। আচ্ছা, রিসাতুল ইসলাম তার প্রশ্ন, এডারসন কি ক্রিকেটের সুনীল নারিন? মানে উনি বুঝিয়েছেন সুনীল নারিনকে তো আমরা টপ অর্ডারে ব্যাটিং করতে দেখি, ওপেন করতে দেখি, লেট মিডল অর্ডারে তার জায়গাও আসলে দেখি। তো গতকালকে এই জিনিসটা হয়েছে যেটা এডারসন তার ডিরেক্ট অ্যাসিস্ট থেকে এর্লিং ব্রুট হল্যান্ড তিনি গোল করেছেন। মানে একদম নিজের গোলকিপার এত ভালো লং শট, আনবিলিভেবল। এবং সেখানে আপনার হল্যান্ডের মুভটাও কিন্তু বেশ ভালো ছিল, বলটা পড়লো উনি জাস্ট ঘুরলেন নিয়ে ঢুকে গেলেন। একদম পিক বার্কলেস গোল, যে আপনার গোলকিপার একটা লং বল দিল আপনার ফরওয়ার্ডকে, ফরওয়ার্ড রিসিভ করে দুইটা টার্ন নিয়ে একটা রান দিয়ে গোল দিয়ে দিল, একদম পিক বার্কলেস মোমেন্ট। মানে ওই যে গোলকিপারের নাম থাকবে অ্যাসিস্ট লিস্টে। এডারসনের এই ব্যাপারটা কিন্তু খুবই দুর্দান্ত। আপনার মনে আছে কিনা 2 সিজন বা 3 সিজন আগে ওই যে এডারসন খুবই অদ্ভুত একটা পজিশনে বলটা রিসিভ করলেন, জটা হচ্ছে তাকে ক্লোজিং করে ফেলছেন, জটাকে তিনি হচ্ছে কাইন্ড অফ এমন একটা ঘুরান্তি দিয়ে কাটানি দিলেন, তারপর হচ্ছে বলটা স্প্রেড পাস করে দিলেন এডারসনের জন্য। কিন্তু আপনার অ্যালিসনও তো একটা গোল করছিল মনে নেই, ওই যে ইয়েতে হেডে ওয়েস্ট ব্রমউইচের সঙ্গে চমৎ, মানে কর্নারের সময় চলে আসলেন। হ্যাঁ, মানে এই টাইপের ব্যাপারগুলো দেখতে ভালো লাগে, কারণ গোলকিপার সারাক্ষণ মানে গোল পোস্টে দাঁড়ায় থাকবেন, তাদেরও তো একটু ভালো লাগে আর কি অ্যাসিস্ট বা গোল লিস্টে না। আর কালকে আপনি হিসাবটা করেন, ব্রেনফোর্ড তো আসলে ওইভাবে চ্যালেঞ্জই দিতে পারছিল না হচ্ছে এডারসনকে। এডারসন অনেকটা চিল মুডে ছিলেন সেই সময়টাতে, তিনি ভাবলেন আচ্ছা একটা ট্রাই করে আসলে দেখি। ম্যানচেস্টার সিটি রিলেটেড এই প্রশ্ন রয়েছে, শাকিয়াত তুষার তার প্রশ্ন, সিটির হল্যান্ড ছাড়া গোল স্কোরার নাই কেউ, এটা কিভাবে দেখছেন? দ্যাটস ট্রু। ম্যানচেস্টার সিটি এখন পর্যন্ত যে 4টা ম্যাচ খেললো, হল্যান্ড করলো 9 গোল, হল্যান্ডের বাইরে কেভিন ডি ব্রুইনা করলো 1টা গোল, আর কোভাচিচ করেছিল 1টা গোল। হ্যাঁ, এছাড়া তো নাই। অন্য লাস্ট সিজনটায় কি হতো, মানে হল্যান্ডকে তুলে নেওয়া হচ্ছে, তুলে নিয়ে আলভারেজকে নামানো হচ্ছে, আলভারেজ গোলও করছেন। লাস্ট সিজন আমরা ডোকুর কাছ থেকে গোল দেখেছি, রাইট? এই সিজনটায় কি হলো যে জ্যাক গ্রিলিশ তিনি রেগুলারলি স্টার্ট করছেন এবং একপাশে স্যাভিনিওকেও স্টার্ট করানো হচ্ছে। এই দুজনের কাছ থেকে আসলে এখনো গোল আসেনি, কারণ ম্যানচেস্টার সিটি যে ধরনের ইয়েতে খেলে তারা তো সামনে আসলে মেইন একজন স্ট্রাইকারই থাকে, মেইন ম্যান, ট্যালিসম্যানটা হচ্ছে এর্লিং ব্রুট হল্যান্ড, কেভিন ডি ব্রুইনা। আপনার ম্যাচ গেছে 4টা, আপনি হল্যান্ডের কাছ থেকে 9 গোল পেয়ে গেছেন।
পেপ গুয়ার্দিওলা এই সিজন শুরু করেছেন ওই গ্যাম্বল করে যে তিনি হুলিয়ান আলভারেজকে রাখবেন না মানে হুলিয়ান আলভারেজের ওই সিদ্ধান্তকে তিনি সম্মান জানিয়ে বলেছেন ঠিক আছে তুমি যাও অন্য লিগে যাও, সমস্যা নেই। হুলিয়ান আলভারেজের জন্য সেটা হয়তো ভালো সিদ্ধান্ত, অন্য একটা লিগে আতলেতিকো মাদ্রিদের একটা মতো একটা দলে নাম্বার 1 স্ট্রাইকার হিসেবে খেলা। এখন কথা হচ্ছে যে পেপ গুয়ার্দিওলা তার এই দলের ওই সিনার্জিটা তিনি মানেন বলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে হল্যান্ডের কাছ থেকে তিনি ওই গোলগুলো এক্সপেক্ট করেন, এবং হল্যান্ড এবং ডি ব্রুইনার ওই কম্বিনেশন কিন্তু মোটামুটি আমরা প্রথম সিজনের শুরু থেকেই দেখছি যে ঠিক আছে। ফিল ফোর্ডেন গত সিজনের বেস্ট প্লেয়ার অফ দ্য প্রিমিয়ার লিগ হলেন, ফোর্ডেনের কাছ থেকে অনেকগুলো গোল এসছে, হুলিয়ান আলভারেজ গোল করেছেন। এখন শূন্যস্থান তো কখনো শূন্যস্থান থাকে না, সেটা পূরণ হওয়ার ভালো রকম সম্ভাবনা আছে, সেটাই আছে বলেই স্যাভিনিওকে আনা হয়েছে। স্যাভিনিও গত সিজনে 11টা গোল করেছেন জিরোনার হয়ে। তিনি মোটামুটি প্রথম থার্ড ম্যাচে ইনজুরিতে পড়ার আগে প্রথম 2টা ম্যাচ ভালো স্টার্ট করেছেন, বেশ ইমপ্রেসিভ স্টার্ট ছিল। স্যাভিনিওর কাছ থেকে তো আপনি আস্তে আস্তে ওই এক্সপেকটেশনটা বিল্ড আপ করা শুরু করবেন। আপনি যদি এক্সপেকটেশন বিল্ড আপ না করা শুরু করেন বা আপনার কোচ যদি ওইগুলো ডিমান্ড না করা শুরু করে, আপনি তো আসলে নিজের খরচ থেকে বেরোতে পারবেন না। এবং আপনি একটা জিনিস দেখেন, গতকালকের ম্যাচেও সিটির স্টার্টিং লাইন আপটা আপনি মিডফিল্ড থেকে যদি হিসেব করেন, দেখেন পেড্রি তো নয়, রডরির সামনে গুন্দোয়ানের সামনে কেভিন ডি ব্রুইনা, এর সামনে হচ্ছে কি এর্লিং ব্রট হাল্যান্ড। আমার এমন একটা অবস্থা হয়েছে এই ইন্টারন্যাশনাল ব্রেকটা এমন অদ্ভুত, আমি গুন্দোগানকে ম্যানচেস্টার সিটি জার্সি আরে কবে আসলো এরকম একটা মনে হয়েছিল আমার ছোট ভাইগুলো, এই গুন্দোগান কবে আসলো। তবে হ্যাঁ, এর্লিং ব্রট হাল্যান্ড যদি হচ্ছে কি ইনজুরিটা পড়েন, কারণ খুব স্বাভাবিকভাবে যে লম্বা সিজন যে কোনো ফুটবলারই যে কোনো সময় লম্বা সময়ের জন্য চলে যেতে পারেন, তখন যেমন লাস্ট সিজনে গার্দিওলার একটা মানে বড় একটা রিলিফ ছিল যে ফাইন আমার তো আলভারেজ আছে, এই সিজনে সেই ভরসাটা রাখতে হলো অন্য কারোর আসলে ওই কনফিডেন্স লেভেলটা গার্দিওলাকে দিতে হবে। কিন্তু নরমালি যেটা হতো 70-80 মিনিটের দিকে তুলে নেওয়া হতো আগে, বা 65 মিনিটে তার মিনিট ম্যানেজ করার জন্য, সেটা কিন্তু এখন এই সিজনে হচ্ছে না। এবং এটা খুবই স্বাভাবিক যে হল্যান্ডকে মোটামুটি পুরো ম্যাচটা খেলার মতো মেন্টালিটি নিয়েই থাকতে হবে। হল্যান্ডের জন্য একটা বড় সুবিধা, তিনি একটা বড় প্রিসিজন পেয়েছেন। প্রিসিজন বলতে তার মানে ইউরোর তার হচ্ছে ব্যস্ততা ছিল না, ঝামেলা নেই, মাঝখানে শুধু ইয়াটা খেললেন, ফিটনেস লেভেলটা অন্য যে কারো চাইতে তিনি ফ্রেশ অবস্থায় আছেন। সো পেপ গুয়ার্দিওলা মোটামুটি ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত তার উপর রিলাই করতে পারবেন। উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কেউ কিনবে পেপ গুয়ার্দিওলা? টাকা পয়সা তাও কম নাই, ম্যানচেস্টার সিটি 115টা চার্জেস মাথায় নিয়েও তারা কিনতে পারবে, সমস্যা নেই। ওকে, ফাঁদে পড়তে চান ফেলেন, আমরা কিন্তু মানে এট টাইমে আমরা প্রায় এরকম ফাঁদে পড়ি। আমরা কিন্তু বিশাল একটা আবার কি স্টার্ট বেঞ্চ সেল, আমরা কিন্তু বিশাল একটা মানে জনরোষ ক্রিয়েট করে ফেলছিলাম, যাই হোক সেটা আরেকবার আজকে চেষ্টা করা। না, ওটার মধ্যে আমাদের ফেভারেও অনেকেই ছিল। হ্যাঁ, তা তো ছিল, সেটা থাকবে না, ফেভারে না। রায়ান আহমেদ রাফি তিনি বলছেন, আমাদেরকে অপশন দিয়েছেন স্টার্ট বেঞ্চ সেল, বুফন, ক্যাসিয়াস, ম্যানুয়েল নয়ের। আচ্ছা, সরি টু সে, সবার আগেই হচ্ছে সেল করবো আমি ম্যানুয়েল নয়কে। হ্যাঁ, আপনি এটা আমার কাছে জানতে চেয়েছেন, এটা হচ্ছে একমাত্রই আমার পার্সোনাল অপিনিয়ন। ব্যাখ্যা দেন। বুফন এবং ক্যাসিয়াস এই দুজনের যদি হিসেবটা আসে, তখন হচ্ছে গিয়ে ক্যাসিয়াস স্টার্ট, বেঞ্চ হচ্ছে গিয়ে বুফন। এটা কি সেল? আপনি এটাকে বলতে পারেন হচ্ছে যে এখন এক একটা কোচের, ধরেন এই 3টা নাম আমাকে হচ্ছে কোচ ধরেই হচ্ছে জিজ্ঞেস করেছে, এক একটা কোচের তো পার্সোনাল পছন্দও তো থাকে, অনেক ফুটবলারকেই আমরা দেখি। সো আমার কাছে যদি এই 3জন কারো, আমি চোখ বন্ধ করে আগে ইকার ক্যাসিয়াসকে স্টার্ট করাবো, হ্যাঁ, এরপর বুফন আর লাস্টে ম্যানুয়েল নয়ার সেল। আপনি কি এখানে নির্দিষ্ট একটা এজেন্ডা? না, ওই প্রীতি নাই, ওই প্রীতির জন্য করা হচ্ছে না। নয়ারকে সেল করাটা ইজ লাইক আপনি 2টা প্লেয়ার সেল করে দিচ্ছেন। হ্যাঁ, নয়ার হচ্ছেন ওই কিপার যে মানে তার আসলে গোলকিপিং পজিশনে না খেললেও চলতো, তিনি অ্যাজ আ মিডফিল্ডার ইজিলি তিনি খেলতে পারতেন। এটা ডিপ লাইন প্লে মেকার না, বাট হোল্ডিং মিডফিল্ডার রোলে ইজিলি তিনি খেলতে পারতেন, কোনো প্রবলেমই হতো না। ইভেন শালকেতে তিনি যখন হচ্ছে শুরু করছিলেন, সম্ভবত ইউনাইটেডের সাথে খেলা ছিল নাকি, না ইউনাইটেডের সঙ্গে না, আরো আগে 8-9 দিকে খেলা ছিল, এমন একটা চমৎকার ডিসপ্লে ছিল, 6টা বা 7টা সেভ করছেন, মাঠের মাঝখানে এসে তিনি বল ক্লিয়ার করছেন, মানে আনবিলিভেবল, আনইমাজিনেবল লেভেলের। বুফনকে সেল করবেন করে দিছেন, আমি বুফনকে স্টার্ট করাবো। আর ক্যাসিয়াস সেল? আপনি তো নয়ারকে তো হচ্ছে আপনি সেল করতেছেন না, আপনার কথা শুনে করার মতো গাটস আমার নাই, নয়ারকে আমি সেল করতে পারবো না। আমি বুফনকে ফার্স্ট হাফ খেলাবো, বিকজ আই লাভ বুফন, আমার ওই মানে বুফন প্রীতিটা অনেক বেশি। সো ওই প্রীতির জায়গায় বুফনকে আমি স্টার্ট করাবো। মানে বুফনের ক্যালিবার নিয়ে তো কারো সন্দেহ নাই, তিনি ওয়ার্ল্ড কাপ জিতছেন, পারমাতে থেকে
আসলেন, ক্যাসিয়াসও তো ওয়ার্ল্ড কাপ জিতেছেন। ক্যাসিয়াসও ওয়ার্ল্ড কাপ জিতছেন, লা লিগা জিতছেন, চ্যাম্পিয়ন্স লিগ জিতছেন, কিন্তু আমি এখানে একটু জোজে মরিনোর মতো আচরণ করতে চাই। জোজে মরিনো যেরকম ক্যাসিয়াসকে ড্রপ করছিলেন না মাঝখানে, ওই বিভিন্ন কারণে। তার মানে আপনি ক্যাসিয়াসকে সেল, বুফন স্টার্ট, বুফন start। নয়ার হচ্ছে সেকেন্ড হাফ খেলবেন, বুফন ফার্স্ট হাফ খেলবেন, নয়ার সেকেন্ড হাফ খেলবেন। ক্যাসিয়াসকে আমি ক্যাসিয়াসের ঘাড়ে হাত দিয়ে বলবো ভাই মাফ, মানে একটু তুমি অন্য ক্লাবে খেলো। ওই যে হ্যাঁ, আপনি সেল করে দিবেন আর ও আমারটা এসে ও হচ্ছে স্টার্ট করবে। ওইটাই, That's it. মিলে গেল। আচ্ছা, প্রশ্ন কে এম আসাদুল ইসলাম রায়হান, তার প্রশ্ন মিউনিক বুন্দেসলিগা জিততে পারবে কিনা। হ্যাঁ, বায়ার্ন মিউনিক দুর্দান্ত একটা স্টার্ট করেছে, আর বায়ার্ন মিউনিকের জন্য তো এবারে বুন্দেসলিগাটা ওদের রিটেইন করতে হবে, মানে এক হিসেবে রিটেইন না, মানে তাদেরকে রিক্লেইম করতে মানে হবে। রিক্লেম করতে হবে এক্স্যাক্টলি। মানে এই জায়গাটায় তো তারা তো বুন্দেসলিগাটাকে নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছিল, সেখান থেকে 11 বছর পর তারা বুন্দেসলিগাটা হারালো, এবং এইবারে স্টার্টটা ভালোই করেছে। মানে ভিনসেন্ট কোম্পানির আন্ডারে 3 ম্যাচে 3টা জিতবে, এটা বেশ ভালো একটা সাইন। আমার কাছে এখনো ব্যাপারটা একটু আনরিয়াল লাগে, বাট নো হ্যারি কেন গতকালকে হ্যাটট্রিক নো ডাউট করেছে। টু মানে ভাসো কোম্পানিজ ক্যালিবার, তিনি বায়ার্ন মিউনিককে নিয়ে যে কোনো ধরনের প্রবলেম যাই হতে পারতো কিছুই এখন পর্যন্ত হয় নাই। হ্যাঁ, এটা একটা বড় প্লাস পয়েন্ট। বায়ার্ন মিউনিক এখন পর্যন্ত যে খুব বড় চ্যালেঞ্জ ফেস করেছে তাও কিন্তু তাও না। নয়। প্রথম ম্যাচে ভলসবুর্গের সঙ্গে 2টা গোল খেয়ে গেলেন, তারপর সেখান থেকে কাম ব্যাকও হলো। হ্যারি কেইনের ইনজুরি, ওই ব্যাক ইনজুরির কারণে যে ইউরোতে একটা বড় সমস্যা ইংল্যান্ড ফেস করলো, সেটাও মোটামুটি হ্যারি কেইন হ্যাটট্রিক করছেন ভাই। মানে এটা তো মানে এর চেয়ে বড় পজিটিভ সাইন আর হতে পারে না চ্যাম্পিয়ন্স লিগ শুরুর আগে। এবং 6 গোল, ঠিক আছে, হলস্টাইন কিল আপনার রেলিগেট মানে নতুন promoted দল হিসেবে আসলে কিন্তু আউটপ্লে করে দিছে একদম, মানে উইদাউট আ ডাউট আউটপ্লেড, আউটক্লাসড। ভাসো কোম্পানির জন্য পারফেক্ট স্টার্ট, তবে ইটস টু আর্লি, কারণ আরও সিজন বাড়তে থাকবে, সিজন ডিপ হবে, বার্সেলোনার সঙ্গে তারা ম্যাচ খেলবে। আমার মনে কি জানেন, কোম্পানি হচ্ছে এসে বলেছে তোমরা অনেক পারো, হ্যাঁ তোমরা করো, আমি তোমাদের সাথে আছি, তোমরা ঠিক খেলো, আছে? আমি আছি। তুমি খেলো, আমরা আছি। কারণ কোম্পানি তো মানে আমরা শুরু থেকে বলছিলাম যে কোম্পানি বায়ার্ন মিউনিকের কোচ হয়েছে, মানে এটা আমরা একটু অবাকই হয়েছিলাম, রাইট? কোম্পানির ওই ক্লিপটা দেখছিলেন, বার্নলিতে যখন ম্যানেজার ছিলেন, ওই বার্নলি সবচেয়ে বেশি ম্যাচ খেলা প্লেয়ার, সম্ভবত তাদের ক্যাপ্টেনও, নামটা আমার এক্স্যাক্টলি মনে নেই, ভয়াবহ লেভেলে চিৎকার করতেছে। মানে ওই ড্রেসিং রুম কন্ট্রোলটা তিনি কিভাবে করবেন, ম্যান ম্যানেজমেন্টটা, হ্যাঁ এখন পর্যন্ত আমার মনে হয় তিনি হচ্ছে ওই যে পারফেক্টলি করতে পেরেছেন, করো তোমরা, আমরা আছি, মোটামুটি করতে পেরেছেন। সো ফার সো গুড। তবে বায়ার্ন মিউনিখের জন্য এই সিজনটা একটু ডিফিকাল্ট হবে বলে মনে হচ্ছে, যদি না কোনো বড় তবে ইনজুরি না হয়। আমার মনে হয় কি জানেন, ওই যে সবাই হ্যারি কেনের হাতে একটা ট্রফি দেখতে চায় না, হ্যারি কেন এবার বায়ার্ন মিউনিকের যে কোনো একটা ট্রফি জিতবেন। দেখা যাক কি হয়। আর প্রশ্ন আছে আপনার কাছে? হ্যাঁ, প্রশ্ন অনেকগুলোই আছে। একটা বেশ ভালো প্রশ্ন আছে। সচিদানন্দ পাল বলছেন যে অনেকেই মনে করেন মেটা মডার্ন ফুটবল সিস্টেমে টেকনোলজি আর ডেটার যে ব্যবহার হচ্ছে এটা ফুটবলকে যান্ত্রিক খেলায় পরিণত করেছে, আবার কয়েকজন মনে করেন ফুটবল আগের থেকে উন্নত। আমাদের কাছে কি মনে হয়? ডেফিনেটলি এটা হচ্ছে গিয়ে যান্ত্রিক খেলা হিসেবে বলবো না। দেখেন, দিন তো হচ্ছে গিয়ে মডার্নাইজ হচ্ছে, হ্যাঁ আপনি আমরা কেউই তো হচ্ছে একসময় ভাবিনি টিভিতে একটা শো হবে, এটা নিচে হচ্ছে আমরা কমেন্টস করবো, লাইভ কমেন্টস আমরা এটাকে দেখবো। তো সবকিছু হচ্ছে টেকনোলজিক্যালি আপডেটেড হচ্ছে। হ্যাঁ, ফুটবলও সেটা হচ্ছে, এর ফলে কি হচ্ছে, পজিটিভ জিনিসগুলোই তো হচ্ছে। আগে ধরেন এখনো যে ভিএআর সব ডিসিশন কারেক্ট দেয় সেটাও না, সেটা নিয়েও নানা ধরনের প্রশ্ন আছে, বাট সবকিছু তো একটা যুক্তি আছে। ভিএআরও যেই পয়েন্ট আউটটা করে সেটাও তো একটা মানে ডেফিনেশন থাকে, কোন ক্লজের আন্ডারে কোন কি হয়েছে। সুতরাং আমার মনে হয় এটা তো আরো ভালো হয়েছে। আপনি অপোনেন্ট সম্বন্ধে আপনার জিনিস যেমন অন্যরা জেনে যাচ্ছে, আপনিও তো জানতে পারছেন। আমরা কি দেখি ভিডিও অ্যানালাইসিসে হচ্ছে কি আপনার পুরো অপোনেন্টের সবকিছু আপনার কাছে চলে আসছে, আপনি ওইভাবে প্ল্যান করতে পারেন। সুতরাং মানে আপনি বলতে পারেন হচ্ছে কি সৌন্দর্য, আসল সৌন্দর্যের জায়গায় ওইটা মিক্স আপ হচ্ছে আসলে। লিওনেল মেসি কি হচ্ছে কি এই টেকনোলজিক্যালি অ্যাডভান্স এরায় এসে তিনি তার মতো পারফরমেন্স করেন নাই, করছেন তো। ডেফিনেটলি। আমি একটু তার সেকেন্ড পয়েন্টটা থেকেই কথা বলি। ফুটবলকে যান্ত্রিক খেলায় পরিণত করেছে, এখন তো সবই যান্ত্রিক ভাই, মানে যান্ত্রিক তো সবকিছুই। সেখান থেকে আসলে ফুটবলের বেসিকটা মানে যেটা হচ্ছে, ধরেন আপনি যারা স্ট্রিট ফুটবল খেলে আসে, রাস্তা যারা ফুটবল খেলে আসছে, তারা যে কোনো টার্ফে বা যে কোনো একাডেমিতে উঠে আসা প্লেয়ার থেকে হাজার গুণে ভালো খেলবে। এবং মানে এটা গিভেন। আপনি
নেইমারের খেলা আমরা যখন দেখছি, নেইমার কিভাবে Dribbling. খেলছেন, মারাদোনা কিভাবে খেলছেন, Right. তারা তো এইভাবে উঠে আসছেন। সো ওইটাকে যদি আপনি ট্রেডিশনাল ফুটবল ধরেন, সেই ট্রেডিশনাল ফুটবলটাকে যখন আপনি একটু মেটা মডার্ন ফুটবলের ডেটা দিয়ে অ্যানালাইসিস করবেন, আপনার কাছে তো অনেক, আপনার নিজের চোখটাও তো খুলে গেছে। মানে আপনি এখন আগে শুধু আপনি গোল নিজেই স্কোর অনেক লাইন, কিছু দেখতে পাচ্ছেন। আগে আমরা গোল স্কোর লাইন দিয়ে একটা টিমকে বিচার করতাম যে এই গোল 3 গোল দিছে, তাইলে মনে হয় এই গোল টিমটা মনে হয় ভালো, কিন্তু অন্য টিম যে 1 গোল দিছে, 1 গোল দিয়ে হারছে, সেই টিমটা কিভাবে খেলছে সেটা আপনি এখন জাজ করতে পারেন। ধরেন কালকে রিয়াল সোসিয়েদাদ ম্যাচ হারছে, হ্যাঁ, রিয়াল সোসিয়েদাদ 2 গোল ম্যাচ হারলো, কিন্তু রিয়াল সোসিয়েদাদ কিন্তু ভালো খেলছে কালকে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। 3 গোল দিত, 3 এখন গোল আপনি তার দিতে হচ্ছে পারতো। ওই হিট ম্যাপ গুলো আপনি দেখতে পাচ্ছেন, মানে অ্যাজ এ অডিয়েন্স হিসেবে আপনি দেখতে পাচ্ছেন কোন পাস দিয়ে রিয়াল মাদ্রিদ অ্যাটাক বেশি করছে, কে কোন জায়গায় রান মেক করছে, কোন জায়গা থেকে বল রিসিভ করছে। আমার মনে হয় ইটস পজিটিভ। তবে একটা জিনিস আমি ওনার সাথে অ্যাগ্রি করব, সেটা হচ্ছে যে এখন ফুটবলকে অনেক বেশি মেকানিক্যাল আই দিয়ে দেখতে হয়। আপনি আগে পায়ের খেলাটা দেখতেন, এখন আপনাকে মেকানিক্যালি অনেক কিছু চিন্তা করতে হয় যে কে কোথায় রান নিচ্ছে, কিরকম চান্সেস ক্রিয়েট করতে পারছে। এই জন্য মানে বেসিক্যালি যারা স্কাউট তাদেরকে অনেক বেশি ওগুলো নিয়ে চিন্তা করতে হয় যে আমি যেই গোল স্কোরার গোল করছেন তাকে না নিয়ে বরং তার পেছনে যিনি আছেন, যিনি বেশি চান্সেস ক্রিয়েট করছেন, তা ওইগুলো নিয়ে মাথা ঘামাইতে হয় বেশি। সো ওই দিক থেকে ঠিক আছে, ইটস ফাইন, কিন্তু খেলাটা উন্নত হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ওকে, এরপর প্রশ্ন শেষ আপনার? আমার প্রশ্ন শেষ। ও মাই গড। আচ্ছা, আমার কাছে আছে নাইলা আমিন, হ্যাঁ নাইলা আমিন 2601 বলছেন যে ইউসিএল নিউ ফরম্যাট যেরকম খেলা অনেক রয়েছে, সো সেক্ষেত্রে কোচরা স্টার প্লেয়ারদেরকে রেস্ট দিতে চাইবে ইউসিএল এর বিগ ম্যাচের আগে, তাহলে কি লিগের কোয়ালিটি ফল করবে কিনা? এটাই তো হচ্ছে তখন প্রমাণ করবে কোন দলের স্কোয়াড ডেপথ আসলে কতটুকু ভালো, বা কোন দলের ওই সেকেন্ড অপশনগুলো কারা। ডেফিনেটলি এই সিজনে প্রত্যেকটা ক্লাবের যারা ইউসিএল কম্পিট করবে তাদের ম্যাচ সংখ্যা অনেক বেড়ে যাবে ডেফিনেটলি। সো ওই জায়গায় ওই রেস্ট দিয়ে বা রোটেশন ওয়ে আর কি যেটাকে বলা হয়, সেই রোটেট করে খেলাতে হবে, কোনো উপায় নেই এছাড়া। তবে মানে সিজনটা জাস্ট অনেক বড় হবে, এখন আপনার চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ অনেকগুলো বেড়ে গেছে, দল অনেকগুলো হিসাব রাখা লাগবে। এই যে প্লেয়ারদের স্টার প্লেয়ারদের খেলানো, আমার মনে হয় না স্টার প্লেয়ারদের বেঞ্চ করা হবে। চ্যাম্পিয়ন্স লিগে মানে কোনোভাবেও কোনো চান্স নেই। এবং chance আপনার নাই। যখন প্রিমিয়ার লিগ বা লা লিগাতে বড় কোনো ম্যাচ থাকবে, তার আগেও যদি আপনার এই ধরেন আর্সেনালের হচ্ছে টটনহ্যামের সঙ্গে ম্যাচ, তারপর তাদের চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ, তারপর তাদের ম্যানচেস্টার সিটির সাথে তো কোনো চান্সই নেই যে আপনার ভালো কোনো প্লেয়ারকে বেঞ্চ করার, ওই অপশন কোনোভাবে নেই। এবং ইনজুরি সমস্যা কিন্তু মোটামুটি এখনই বাড়তি মনে হচ্ছে, কারণ অনেকগুলো প্লেয়ার কিন্তু নাই ইন্টারন্যাশনাল ব্রেকেও আপনার হচ্ছে গিয়ে সেই ইনজুরিতে পড়েছে প্লেয়াররা, সেটা হচ্ছে গিয়ে টানা হচ্ছে। সো ইনজুরিও বাড়বে, সুতরাং রোটেটটা আমার মনে হয় অটোই আসলে হয়ে যাবে। মানে ভাই দিন শেষে ওনারা মানুষ, এর্লিং ব্রুট হল্যান্ড কি হচ্ছে আপনার টানা প্রত্যেক ম্যাচে এইভাবে পারফরমেন্স করতে পারবে? সম্ভব না। তিনি আগে মানুষ, তারপর তিনি গোল মেশিন। সো আপনি চিন্তা করেন, হল্যান্ড খেলতে পারছেন, আপনার তো খেলার অর্ধেক মানে ওই মজাটাই নষ্ট ম্যান সিটি খেলা দেখার। সো ইটস এ হিউজ ঝামেলা। আচ্ছা, টানা দুটো প্রশ্ন আছে, শেষ করে দিই। মোহাম্মদ ফাহিম 7365, টি স্পোর্টস কি কোনোদিন রোনালদোর সাক্ষাৎকার নিতে পারবে? ইনশাল্লাহ, কেন পারবো না? আমরা লক্ষ্য আছে আমাদের, পারলে টি স্পোর্টসই পারবে। সময়টা যখন আসবে ব্যাটে বলে মিলে গেলেই হয়ে যাবে। শুধু রোনালদো কেন, আমরা লিওনেল মেসির সাক্ষাৎকার, রোনালদো, মেসি, নেইমার পারবো আশা করি। ইনশাল্লাহ, আশা করি সবারটাই আমরা। তবে সেক্ষেত্রে একটু স্প্যানিশে আমাদেরকে কথা বলতে হতে পারে। সেটা একটা ভালো কথা বলেছেন। হ্যাঁ, শেষ প্রশ্ন, বাট ট্রান্সলেটর দিয়েও কাজ চালানো যেতে পারে, বাট ওইটা হলে একটু বেশি ভালো অ্যান্সার পাওয়া যাবে। হুজাইফা বিন হোসেন তিনি বলছেন যে আপনারা কোন লিগের খেলা বেশি উপভোগ করেন? প্রিমিয়ার লিগ। আপনার টাইম বলে দিই, সেরি আর বুন্দেসলিগা। প্রিমিয়ার লিগ দেখতে ভাই বোর হয়ে গেছি ভাই, একই দল একই প্লেয়ার, মানে মানে একটু ফুটবলের এক্সাইটমেন্টটা স্টোরিগুলোর জন্য ভালো লাগে হচ্ছে সেরি আর বুন্দেসলিগা। সো প্রিমিয়ার লিগ দেখি না এমন না, প্রিমিয়ার লিগ দেখি, কিন্তু সেরি আর বুন্দেসলিগার খেলাটা একটু এনজয় করি বেশি। ধন্যবাদ। অনেকগুলো বিষয় আপনারা প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলোর আপনাদেরকে আমাদের মতামতটা জানানোর চেষ্টা করেছি। আর কিছু কি আছে? না, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.